ওনারা বলছেন সংবিধানে গণভোট নাই। আমাদের প্রশ্ন, এই দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন ছিল? এই সংবিধান 17 বার 16 বার সংশোধন হয়েছে। এত সংশোধনের পথে ফ্যাসিবাদ আসলো কিভাবে? সংবিধানের যে ধারাগুলার কারণে ফ্যাসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলাই সংবিধান থেকে আমরা নির্বাসনে পাঠায় সংস্কার করতে চাই। আজ বাংলাদেশ ইতিহাসের এক কঠিন বাক্যে এসে দাঁড়িয়েছে। দেশে এখন সামরিক শাসন নেই, চিহ্নিত ফ্যাসিবাদী গোষ্ঠীও নেই, কিন্তু তারপরেও জনজীবনে কোনো স্বস্তি নেই। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। গড় থেকে বের হওয়ার ক্ষেত্রে কোনো ব্যবস্থা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, মনে হয় যেন থাকবে না। ইতিমধ্যেই সবাই মিলে বাংলাদেশ চ্যাপ্টার আউট হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে, ইন্টারিম গভর্নমেন্ট বা তার আগেও এইরকম প্রশাসকের ছড়াছড়ি ছিল। এখন সব জায়গায় প্রশাসক বসিয়ে দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পর্যায়ক্রমে আরও নিচে যাবেন কিনা উই ডোন্ট নো। সবাই মিলে বাংলাদেশ এতগুলা প্রশাসক নিয়োগ করলেন। এমনিই তো এটা হওয়া উচিত নয়, এমনিই সাংবিধানিক কারণে এটা বেআইনি। সংবিধানে লেখা আছে বাংলাদেশের সকল স্তরের স্থানীয় সরকারে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবেন। আপনারা সব জায়গায় বসিয়ে দিচ্ছেন প্রশাসন, সব দলের লোক। কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এখানে তারা সফল হননি, জনগণের ম্যান্ডেট পেতে সমর্থন পাননি। এখন তাদেরকে আরো বড় বড় জায়গায় বসাই দেওয়া হচ্ছে। আশ্চর্য। আপনারা বলেন সার্বভৌমত্ব জনগণের, এদেশের মালিক জনগণ, তো কোথায়? জনগণকে আপনারা তো গুরুত্ব দিচ্ছেন না। এই জনগণই তো 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 2টা ভোট দিয়েছিল, একটা জাতীয় সংসদে আর একটা গণভোটে হা। আপনারা ভিতরে ভিতরে না ছিলেন, কিন্তু প্রকাশ্যে আপনারাও হা বলেছেন। আপনারা এখন বলছেন জনগণ 51% আপনাদেরকে ভোট দিয়েছে। তো ওখানে যে জনগণ 70% ভোট দিয়েছে, 51 বড় না 68 বড়? আপনি 68 জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51 কথা বলছেন। এর নাম গণতন্ত্র? ওনারা বলছেন সংবিধানে গণভোট নাই। আমাদের প্রশ্ন, এই দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন ছিল? তখন যদি এটা জায়েজ হয়ে থাকে, এখন না জায়েজ হয় কিভাবে? জনগণের প্রয়োজন। গণভোট হচ্ছে কনস্টিটিউশনের উপরেও সুপ্রিম অথরিটি রাখে। জনগণের সুপ্রিম অভিপ্রায় হচ্ছে চূড়ান্ত সংবিধান। সম্মানিত বন্ধুগণ, তারপরে এরশাদ সাহেব একটা করেছেন, ওইটা নিয়ে কথা বলতে চাই। এরপরে করেছেন বেগম খালেদা জিয়া। তো সেই 3টা গণভোট বাংলাদেশে তার ফল বাস্তবায়িত হয়েছে। 4র্থ গণভোট, যেখানে এসে বিভিন্ন দল ছিল, মত ছিল, সবাই মিলে একমত। শুধু তাই না, সবার আগে বিএনপির প্রতিনিধি বলেছেন সংস্কারের প্রস্তাবগুলো আইনগতভাবে বাস্তবায়ন করতে হলে গণভোটের প্রস্তাব দিচ্ছি। প্রস্তাব দিলেন গণভোটের। আমরা ইলেকশনের দিন পর্যন্ত সবাই এক ছিলাম। এরপরে যখন দেখলেন যে আপনারা যেভাবেই হোক, যে মেকানিজমেই হোক, আপনারা 2/3 বেশি হয়ে গেছেন, তখন রাতারাতি আপনাদের মত বদলে গেল। আমরা তো আমাদের জায়গায় আছি। জাতিকে বলেছিলাম আপনারা প্রতিনিধিত্বের জন্য আমাদেরকে একটা ভোট দিবেন আমাদের প্রতি, আর রাষ্ট্র মেরামতের জন্য
নতুন একটি প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা গণভোটে হাত দেবেন। জনগণ দিয়েছে, তারা এখন মানবেন না। এখন তারা সংবিধান সংশোধন করবেন। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে সংশোধন আর সংস্কারে তফাৎ। একটা হচ্ছে পুরানা জামা ছিঁড়ে গেছে, ওইটাকে কেটে জুড়া দিয়ে পরানো। আরেকটা হচ্ছে গায়ের জামার 3টা অংশ, ছিঁড়া অংশটা পুরা ফেলে দিয়ে সেখানে নতুন জামা পরানো। আমরা ওই কাটা ছেঁড়া জামা আর জাতির গায়ে পরাতে চাই না। এই সংবিধান 17 বার 16 বার সংশোধন হয়েছে। এত সংশোধনের পথে ফেসিবাদ আসলো কিভাবে? সংবিধানের যে ধারাগুলার কারণে ফেসিবাদ জন্ম নেয়, আমরা ওই ধারাগুলাই সংবিধান থেকে আমরা নির্বাসনে পাঠায় সংস্কার করতে চাই। সরকারি দল বলছেন তারা সংস্কার মানবেন না, তারা সংশোধন করবেন। আমরা তাদেরকে অনুরোধ করব, যদি গণতন্ত্রে আমরা সবাই বিশ্বাসী হই, আসুন গণভোটে আমরা সবাই এক হয়ে যাই। হ্যাঁ, সংকট আপনারা তৈরি করেছেন, এর নিরসন হওয়ার কথা ছিল 15 মার্চের ভিতরে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন না, এই জন্য এই সংকট তৈরি হয়েছে। আমরা 2টা শপথ নিয়েছি, আপনারা একটা নিয়েছেন। আপনাদের দায়িত্ব ছিল সংস্কার পরিষদের সভা আহ্বান করার জন্য দায়িত্বশীল ব্যক্তিকে লিখিত অনুরোধ জানানো। আপনারা শুধু অনুরোধ করেছেন জাতীয় সংসদ অধিবেশনের জন্য, সংস্কার পরিষদের জন্য করেন নাই। আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং জনগণের সাথে দেওয়া কথা আপনারা লঙ্ঘন করেছেন। আমরা আমাদের জায়গায় রয়ে গেছি। আমরা সরকারি দলকে বলবো, এখনো সময় হাতছাড়া হয়ে যায়নি। আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে সমাধান হোক, আপনারা সুযোগ গ্রহণ করেননি। আমাদেরকে ঠেলে জনগণের এই রায় বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে আপনারা আমাদেরকে আসতে বাধ্য করেছেন। যেই জনগণ খালি হাতে সশস্ত্র দুর্বৃত্তদেরকে মোকাবেলা করে 5 আগস্ট পরিবর্তন এনেছিল, সেই জনগণের মৃত্যু হয় না। এই জনগণ এখনো জীবিত, এখনো জাগ্রত। বিশেষ করে আমাদের যুব সমাজ, যাদের নেতৃত্বে শেষমেশ ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হয়েছে, আমরা তাদেরকে বলবো, তোমরা তোমাদের বিপ্লবের যে খালি হাতের হাতিয়ার, অর্থাৎ দেশপ্রেম এবং ইমানের হাতিয়ার, সেটাকে আবার শানিত করো। যেমন আগে নেমেছি, এখনো আবার নামবো এবং ইনশাআল্লাহ জনগণের এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করা অসম্ভব। ফ্যাসিবাদ একটা রোগ, নির্দিষ্ট রোগী মারা গেলেও ফ্যাসিবাদ মারা গেছে এটা বলতে পারবেন না। এটা একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় এবং সেই সংক্রমণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। জনগণের রায়কে অবলীলায় অগ্রাহ্য, অপমান, অস্বীকার করার নামই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। আমরা দেশে আর ফ্যাসিবাদ চাই না। এখন যারা সরকারি দলে, তারাও বড় মজলুম ছিলেন, আমরাও বড় মজলুম ছিলাম, গোটা জাতি মজলুম ছিল। আমরা সাবেক এবং বর্তমান সকল মজলুমকে বলবো, আসুন আমরা আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। ইনশাআল্লাহ জনগণের ন্যায্য অধিকার জনগণের হাতে তুলে দেওয়া পর্যন্ত 11 দল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের বিশ্রাম নেওয়ার কোনো জায়গা এটি নয়, দুনিয়া লড়ে যাওয়ার জায়গা। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন বিশ্রাম আমরা নেব, আল্লাহ তাআলার জিম্মায় নেব ইনশাআল্লাহ।